নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্ট তথা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোল তথা জিওগ্রাফির একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর ভূগোল, ইতিহাস, বাংলা এবং জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সমাধান পাবে। আমি এখন আলোচনা শুরু করছি। প্রথম স্কুলের নাম হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, কুলিন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হল অপশান সিতে IAU। 2 নম্বর, পৃথিবীকে সমতল হিসেবে কল্পনা করে পৃথিবীর মানচিত্র প্রথম তৈরি করেন অপশান সিতে অ্যানাক্সিমেন্ডার। 3 নম্বর প্রশ্ন, কোন অক্ষরেখায় গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম? উত্তরটি হল অপশান ডিতে নিরক্ষরেখা। 4 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন বছরটি অধিবর্ষ নয়? অপশান সিতে 2017। তোমরা 1600 সাল, 2000 সাল এবং 2400 সালকে 400 দিয়ে ভাগ করবে, ভাগ করলে ভাগ কেটে যাবে, দেখবে এগুলো অধিবর্ষ। 5 নম্বর প্রশ্ন, সবচেয়ে উচ্চমানের লোহার আকরিক হল অপশান এতে ম্যাগনেটাইট। 6 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি হল অপশান বিতে জামনগর। 8 নম্বর প্রশ্ন, সৌর বিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম? অপশান বিতে গুজরাট। এরপরে বিভাগ ক্ষয়ে লক্ষ্য করো। বিভাগ ক্ষয়ে রয়েছে 2-এর দাগে। 2-এর দাগের এতে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথম প্রশ্ন, নক্ষত্র দিন অপেক্ষা সৌর দিন দীর্ঘতর, এটা হচ্ছে সু। 2 নম্বর প্রশ্ন, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরলরেখা আকারে হয়, অশুদ্ধ। বৃত্তাকার আকারে হবে বা আধখানা চাঁদের ভাই বৃত্তাকারই হবে। তবে 3 নম্বরে সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল, এটাও সু, অর্থাৎ শুদ্ধ। বির দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট বল হল ড্যাশ। উত্তরে কোরিওলিস বল। কোরিওলিস বল। তারপরে 2 নম্বর প্রশ্ন, NTPC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? NTPC এর সদর দপ্তর অবস্থিত নতুন দিল্লিতে। নতুন দিল্লি। তারপরে কি রয়েছে? বির দাগে বিতে হলো, এবার সিতে 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর গভীরতম অংশের নাম কি? উত্তরটি হলো মারিয়ানা খাত। মারিয়ানা খাত। 2 দাগে কোন গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তরে? উত্তরটি হলো ইউরেনাস। ইউরেনাস। তারপর 3 নম্বরে সাদা কয়লা কাকে বলে? উত্তরটি হলো জলবিদ্যুৎকে সাদা কয়লা বলে। কি বলে? জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ। এবার বিভাগ গয়ের দাগে লক্ষ্য করো। বিভাগ গয়ের দাগে রয়েছে 3-এর দাগে কি রয়েছে? 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর অনুসুর অবস্থান কি? এর সংজ্ঞা অনু অর্থাৎ কাছে এবং সুর অর্থাৎ সূর্য। পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন তাকে অনুসুর বলা হয়। তারিখ 3রা জানুয়ারি অনুসুর অবস্থান ঘটে। দূরত্ব অনুসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার।
প্রভাব। এই সময় সূর্যকে একটু বড় দেখায়। পৃথিবীর পরিক্রমণ গতিবেগ এই সময় সামান্য বেড়ে যায়, ফলে উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালের স্থায়িত্ব কমে যায়। অথবাতে রয়েছে নিশ্চিত সূর্য কি? সংজ্ঞা: পৃথিবীর কোনো অঞ্চলে স্থানীয় সময়ের পরিপ্রেক্ষিতে গভীর রাত্রিতেও যখন আকাশে সূর্য দেখা যায় তাকে নিশ্চিত সূর্য বা মিড নাইট সান বলে। কারণটা লক্ষ্য করো, কারণটা একটু লিখবে, দিয়ে উদাহরণটাও দেবে, কারণটা পুরোটা লিখবে আর উদাহরণ দিবে, দিয়ে নামে পরিচিত এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 2 দাগের প্রশ্ন, জিওট তল কি? লক্ষ্য করো, তোমরা এইভাবে লিখবে, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে বলে জিওট, আর এই আকৃতির উপরিভাগ জিওট পৃষ্ঠ নামে পরিচিত, অর্থাৎ জিওট পৃষ্ঠ বা জিওট তল বা জিওট সারফেস নামে পরিচিত। বা এখান থেকে লিখবে, অর্থাৎ এই যে এখান থেকে লিখবে পৃথিবীর আকৃতি, গড় পৃষ্ঠ তলনের পুরোটা লিখবে জিওট বলে, এই আকৃতির উপরিভাগ জিওট পৃষ্ঠ না বা জিওট তল নামে পরিচিত, এতটা লিখবে। অথবাতে রয়েছে জিপিএস রিসিভার থেকে কি জানা যায়? কি কি জানা যায়? লক্ষ্য করে যে মহাকাশ থেকে জিপিএস এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? 3 নম্বর, ভূমিরূপ গঠন বা ধরন সংক্রান্ত তথ্য পাওয়া যায়, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, আবর্তনীয় সম্পদ কি? সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি বা কাকে বলে দিচ্ছি, দেখো, যে সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলেও সম্পূর্ণ রূপে শেষ হয়ে যায় না, বা যে সম্পদ সাময়িকভাবে কমে গেলেও মানুষের চেষ্টা ও সদিচ্ছায় পুনরায় ফিরিয়ে আনা যায় তাকেই বলে আবর্তনীয় সম্পদ। বুঝতে পেরেছ? তাকেই বলে আবর্তনীয় সম্পদ। যেমন উদাহরণ হিসেবে সূর্যরশ্মি, নদীর জল, বাতাস, সমুদ্রের মাছ, বনভূমি ইত্যাদি। অথবা পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারে 2টি অসুবিধা লেখো। এই যে পারমাণবিক শক্তির অসুবিধাগুলি হল কি? এই যে কাঁচামালের সমস্যা 1 নম্বরে লিখবে, পারমাণবিক শক্তির কাঁচামালগুলি সর্বত্র পাওয়া যায় না। 2 নম্বরে লিখবে অধিক প্রাথমিক ব্যয়। এই শক্তি কেন্দ্র স্থাপনে ও যন্ত্রপাতি কিনতে প্রাথমিকভাবে প্রচুর মূলধন বিনিয়োগ প্রয়োজন। 3 নম্বর, তেজস্ক্রিয় দূষণ। এই শক্তি কেন্দ্র থেকে নির্গত তেজস্ক্রিয় বর্জ্য জীবজগতের থেকে মারাত্মক ক্ষতিকর। এই বর্জ্য সংরক্ষণ অত্যন্ত ব্যয়বহুল, এত মধ্যে লিখবে। বুঝতে পেরেছ? এরপর বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, কেবলমাত্র পৃথিবীতেই প্রাণের প্রতিষ্ঠা হলো কি করে? এই যে লিখবে, সৌরজগতে একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রাণের প্রতিষ্ঠা হলো নিম্নরূপভাবে বা নিম্নরূপে। দিয়ে লিখবে অনুকূল অবস্থানে একটা পয়েন্ট দিবে, আকৃতিগত পার্থক্য দেবে, আর অনুকূল পরিবেশ, এই 3টি কারণ লিখবে। না হলেও তোমরা আরও দিতে পারো, পৃথিবীর আবর্তন, তারপরে হচ্ছে জলের প্রাপ্যতা, দিয়ে ভালোভাবে লিখবে এই সমস্ত কারণের জন্য পৃথিবীতে বা এইভাবে পৃথিবীতে প্রাণের প্রতিষ্ঠা হয়েছিল। অথবাতে রয়েছে কুলীন গ্রহ ও বামন গ্রহের 3টি পার্থক্য লেখ। লেখার পার্থক্য আমি এখানে তোমাদের 1, 2, 3, 4, 5টা পার্থক্য তুলে ধরছি, তার মধ্যে যে কোনো 3টি পার্থক্য তোমরা পড়ে নেবে ভালোভাবে। বুঝতে পেরেছ? 4-2 দাগে আবর্তন গতির 3টি ফলাফল লেখো। লক্ষ্য করো, আবর্তন গতির ফলাফল, আবর্তন গতির সংজ্ঞা দেবে, সংজ্ঞা দিয়ে ফলাফলগুলো লেখা শুরু করবে। যে দিন রাত্রি সৃষ্টি, তারপরে লিখবে উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ সৃষ্টি, নিহত সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ আর সময় গণনা। আমি মোট 4টি ফলাফল তুলে ধরলাম, তোমরা যে কোনো 3টি ফলাফল লিখবে। বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি 3টি পার্থক্য লেখো। যে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য, মোট 6টি পার্থক্য তুলে ধরলাম, এর মধ্যে যে কোনো 3টি বা 4টি পার্থক্য ভালোভাবে তোমরা পড়ে নেবে। 3 দাগে রয়েছে অপ্রচলিত শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে কেন? এই যে বর্তমানে অচলিত শক্তি সম্পত্তি ব্যবহারের বেশি লাভজনক ব্যাখ্যা করো। এই যে বর্তমানে অচলিত শক্তি, এখান থেকে শুরু করবে। এই যে অফুরন্ত উৎস, স্বল্প ব্যয়, সর্বত্র প্রাপ্ত, ঝুঁকিহীন, পরিবেশ মিত্রতা এবং একমাত্র বিকল্প, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের 3টি পার্থক্য লেখো। এই যে সংখ্যা, পরিমাণ, ক্ষয়িষ্ণুতা, আহরণ, পুনর্নবীকরণ, মোট 5টি পার্থক্য তুলে ধরছে, এর মধ্যে যে কোনো 3টি পার্থক্য তোমরা ভালোভাবে লিখে নেবে। বিভাগ দাগে 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকৃতি প্রমাণ করো। পৃথিবীর অভিগত গোলাকৃতির সপক্ষে প্রমাণ, এই যে এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? পরপর লক্ষ্য করে আমি দেখাচ্ছি। আচ্ছা, 1 নম্বর প্রমাণ হচ্ছে পৃথিবীর নিরক্ষ
ও মেরু ব্যাস। বুঝতে পেরেছ? তারপরে পয়েন্টে লিখবে বা 2 নম্বর প্রমাণ লিখবে কোনো বস্তুর ওজনের পার্থক্য। 3 নম্বরে লিখবে পৃথিবীর আবর্তন গতি, এগুলো হচ্ছে অভিভূত গোলকৃতির প্রমাণ। 4 নম্বরে লিখবে নক্ষত্রের উন্নতি কোণের পার্থক্য। তারপরে ঘড়ির সময়ের পার্থক্য। 6 নম্বর প্রমাণ পৃথিবীর বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য। এবং 7 নম্বর প্রমাণ হচ্ছে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ। এই মোট 7টি প্রমাণ দেখালাম, এর মধ্যে যে কোনো 5টি প্রমাণ ভালোভাবে লিখবে। বুঝতে পেরেছ? 2 দাগে জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলি ব্যাখ্যা দাও। লক্ষ্য করো জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এই যে অনুকূল প্রাকৃতিক বন্ধুর ভূপ্রকৃতি, বরফ গলা জলের সরবরাহ, নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত। এরপরে কঠিন ভূত্বক। 5 নম্বর কারণ হচ্ছে সুস্থিত ভূতাত্ত্বিক গঠন। 6 নম্বরে পলীয় বরফমুক্ত জল, বনভূমির অবস্থান, নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থাৎ তাই নাতিশীতোষ্ণ জলবায়ু জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে আদর্শ। এত লিখবে। বুঝতে পেরেছ? বিভাগ 6 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দেওয়া, অর্থাৎ ম্যাপ পয়েন্টিং। আচ্ছা, কি করতে হবে তোমাদের? ভারতের বৃহত্তম তৈলখনি, পূর্ব ভারতের একটি উষ্ণ প্রস্রবণ, এটা বক্রেশ্বর হবে, বীরভূমের বক্রেশ্বর। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর অবস্থিত। ভারতের বৃহত্তম লিগনাইট ভান্ডার, তামিলনাড়ুর নেভেলি। রাওতাভাটা পারমাণবিক শক্তি কেন্দ্র গুজরাটে অবস্থিত, রাজস্থানে অবস্থিত। আর সালার জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। আচ্ছা, প্রথমে রয়েছে ভারতের বৃহত্তম তৈলখনি, এটা হচ্ছে মুম্বাই হাই হবে। কি? মুম্বাই হাই। বুঝতে পেরেছ? আচ্ছা, মুম্বাই হাই কোথায় অবস্থিত? এখানটায়। এটা হচ্ছে 1 নম্বরে কি অবস্থিত? মুম্বাই হাই। বুঝতে পেরেছ? 2 নম্বরে রয়েছে পূর্ব ভারতের একটি উষ্ণ প্রস্রবণ, এটা হচ্ছে বীরভূমের বক্রেশ্বর। বীরভূম জেলা, পশ্চিমবঙ্গের বীরভূম জেলা বক্রেশ্বর অবস্থিত। লক্ষ্য করো, এই যে এখানটায় দেখাবে বক্রেশ্বর, পশ্চিমবঙ্গের বীরভূম জেলা বক্রেশ্বর অবস্থিত, পূর্ব ভারতে একটি উষ্ণ প্রস্রবণ। 3 নম্বর হচ্ছে ভারতের বৃহত্তম লিগনাইট ভান্ডার, নেভেলি, তামিলনাড়ুর নেভেলি। এই যে নেভেলি। বুঝতে পেরেছ? নেভেলি। তারপর 4 নম্বরে রয়েছে রাওতভাটা পারমাণবিক শক্তি কেন্দ্র, রাজস্থানে অবস্থিত। এই যে রাজস্থানে এখানটায় অবস্থিত রাওতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 4 5 নম্বরে রয়েছে সালাল জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র, যেখানটায় সালাল জলবিদ্যুৎ কেন্দ্র। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।